আসসালামু আলাইকুম। কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তুফান সিনেমায় আরিফিন শুভ আছে শুনলাম, বিস্তারিত আলাপ করছি। হিমেল আশরাফ লাপাতা লেডিজের যে স্ক্রিপ্ট রাইটার তার সঙ্গে দেখা করছে। তো ওখানে ঘটনাটা কি ঘটতেছে? আর রায়হান রাফি শাকিব খানকে নিয়ে আরো একটা সিনেমা বানাচ্ছে। চলেন এবার বিস্তারিত যাব। তার আগে আরেকটু বলে নেই, আজকে পটু সিনেমাটা দেখে আসছি, সেটি নিয়েও কিছু কথা বলবো। পটু নিয়ে আগে শুরু করি। আজকে পটু সিনেমা দেখলাম যমুনা ব্লকবাস্টারে। তো ডিরেক্টর প্রথম সিনেমা, হিরোর প্রথম সিনেমা। তো যেহেতু ডিরেক্টর আর হিরোর প্রথম সিনেমা, নেগেটিভ কোনো কথা বলবো না। যদি কেউ মনে করে থাকেন যে ভুল ধরার জন্য আমি আলাপ করছি সিনেমাটা নিয়ে, তাহলে ভুল করবেন, ভুলটা ধরবই না, পজিটিভ কিছু কথা বলবো। কারণ কেবল তারা এসেছে, একজন ওপেনিং ব্যাটসম্যান যদি এসে 15-20 রান করে, তারপরেই তাকে বাদ দিয়ে আরেকজন ওপেনিং ব্যাটসম্যানকে সুযোগ দেবে না জাতীয় দলে। তো জাতীয় দলে একজন ওপেনিং ব্যাটসম্যান এসছে, কেবল 15 রান করুক, 20 রান করুক আর 30 রান করুক, রানের সংখ্যাটা ধরছি আমরা সিনেমা হলের দর্শক দিয়ে। তো যে কজন দর্শকই দেখুক, তাকে আরো কয়েকটা সুযোগ দিতে হবে, তারপরে তার ভুল নিয়ে কথা বলবো। আপাতত তার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলছি। ফটো সিনেমাটা দেখতে দেখতে আমার মনে হয়েছে আমি বোধহয় বাংলার ধানুষকে দেখছি, অথবা কোনো কোনো সময় মনে হয়েছে বাংলার বিজয়কে দেখছি। তামিল নায়ক বিজয় আর তামিল নায়ক ধানুষ, এই দুজনের একটা ফ্লেভার আছে এই ইভান ছেলেটার ভিতরে, ইভান সাইয়ার। কেন বলছি? কারণ তার তার যে কালার কন্ট্রাস্ট, তার যে শারীরিক গঠন, তার যে গায়ের বর্ণ, তার যে লুক, তার যে ফিল, এই সমস্ত কিছু এবং পোশাক, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ধানুষ বা বিজয়ের মতো একটা কিছু তার ভিতরে আছে। একটা কিছু, একটা একটা বিশেষ কিছু আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এত নায়কের ভিড়ে যদি আলাদা কিছু তার না থাকে, তাহলে তার দাঁড়ানোর একটু সমস্যা হবে, তাহলে তার চোখে পড়তে একটু সমস্যা হবে। সেই জায়গা থেকে আমি ইভান স্যারকে একটু আলাদা করে দেখছি। সে দেখতে খুব বেশি ফর্সা না, সে দেখতে খুব বেশি মাসেল বা গাইগেন্টিক না, খুবই সিম্পল একটা সাধারণ ছেলে। আর একটা সাধারণ ছেলে, একটা সিম্পল ছেলে যখন মেইন রোলে কাজ করে, যখন হিরোর রোলে কাজ করে, তখন তার সঙ্গে দর্শক খুব সহজে কানেক্টেড হইতে পারে। তখন আমরা আসলে যারা সিনেমা দেখি, তারা হিরোর জায়গায় নিজেকে কল্পনা করি। আমি সেই কানেকশনের কথা বলছি। ইভান স্যার এমন একটা ক্যারেক্টার, এমন একটা লুক, এমন একটা ফিল, তার সঙ্গে যে কোনো দর্শক কানেক্টেড হইতে পারবে খুব সহজে। এটা ইভান স্যারের খুব পজিটিভ একটা দিক। আরো কয়েকটি পজিটিভ দিক তার আছে। সে ক্যামেরার সামনে খুবই সাবলীল, ক্যামেরার সামনে তার কোনো জড়তা নেই। নায়ক হিসেবে দুইটা জিনিস তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই সিনেমায় গান খুব একটা ছিল না, নাচের দৃশ্য তো ছিলই না, যার কারণে ইভান স্যার কিরকম নাচ পারে সেটি বলতে পারছি না। তবে এই সিনেমায় অ্যাকশন দৃশ্য ছিল খুবই সামান্য, সেটুকু দেখে বোঝা গেছে যে এই ছেলেকে দিয়ে অ্যাকশনটা ভালোভাবেই হবে। এবার আসি ডিরেক্টরের কাছে। ডিরেক্টরের প্রথম ছবি, সেই হিসেবে ডিরেক্টর যে জার্নিটা গেছে এই সিনেমা দিয়ে, তাতে সে শতভাগ পাশ করেছে। এই ডিরেক্টর নিজেই স্ক্রিপ্ট লিখেছে, নিজেই গান লিখেছে, নিজেই সেই গানে কণ্ঠ দিয়েছে। আরো একটি গান ছিল যেটি হাত ছাইরাতে সোনার দেওয়ারে, ওই গানের যে গায়ক, তার একটা গান ছিল ফোক গান। দুইটা গানই যথেষ্ট শ্রুতিমধুর ছিল। ডিরেক্টর হিসেবে আহমেদ হুমায়ুন যা করিয়েছে এই সিনেমায়, যা দেখিয়েছে, তা এখনো পর্যন্ত আমি বাংলাদেশের অন্য কোনো সিনেমাতে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে আহমেদ হুমায়ুন ডিরেক্টর হিসেবে নতুন কিছু দেখালো। নতুন কিছু দেখেছি আমি এই সিনেমার ভিতরে। একটা নতুন লোকেশন দেখেছি, একটা অনেকগুলো নতুন ফ্রেম দেখেছি, অনেকগুলো নতুন শিল্পী দেখেছি। হাতে গোনা দু একজন শিল্পী ছাড়া বাকি সমস্ত শিল্পী এই সিনেমায় একেবারেই নতুন, আনকোরা। একেবারেই নতুন আনকোরা শিল্পীদের দিয়ে আহমেদ হুমায়ুন যা দেখিয়েছেন, প্রফেশনাল শিল্পী দিলে সে কি করতেন, আমি সেটা ভেবে বিস্মিত হই। খুবই দুর্ভাগ্যজনক
যে আমার কাছে মনে হয়েছে পটু সিনেমাটি আব্দুল আজিজ সাহেবের সৎ ছেলে। তিনি জিন সিনেমা নিয়ে, জিন 2 সিনেমা নিয়ে যেভাবে পাবলিসিটি করেছেন, তার অর্ধেক পাবলিসিটি যদি পটু সিনেমায় দিতেন, তাহলে পটু সিনেমা জিনের চাইতে, জিন 2 এর চাইতে আরো অনেক দূরে গিয়ে যেত। সৎ ছেলের প্রতি যেরকম আচরণ করে, আমার কাছে মনে হয়েছে পটু সিনেমার প্রতি আব্দুল আজিজ সাহেবের একটি সৎ ছেলে সুলভ আচরণ ছিল। পটু সম্পর্কে আর কিছু বলতে চাই না, বললে স্পয়লার হয়ে যাবে। আমি শুধু এটুকু বলতে চাই, সিনেমা আমি এভাবে বিচার করি যে সিনেমা আমি দেখতে বসলাম, দেখতে বসে আমি একটিবারও হাই তুললাম না। সিনেমা আমি দেখতে বসলাম, দেখতে বসে আমার যদি একটিবারও উঠে যেতে না মনে হয়, ইচ্ছে না হয়, আর সিনেমা আমি দেখতে বসলাম, সিনেমাটা যদি এক পলকে আমার যদি দেখার ইচ্ছে হয়, এই তিনটা যদি আমি সিনেমার মধ্যে পাই, তাহলে আমার কাছে সেই সিনেমাটা একটি ভালো সিনেমা। সেই বিচারে পটু সিনেমাটা একেবারে 100-তে 100। পটু সিনেমা একেবারে একটি ভালো সিনেমা মনে হয়েছে আমার কাছে। একটি সামাজিক মেসেজ আছে এই সিনেমায়, একটি এলাকার, রাজশাহীর একটি অঞ্চলের এমন একটি জিনিস এই সিনেমায় তুলে আসছে, যে জিনিস এর আগে অন্য কোনো সিনেমায় বা অন্য কোনো গল্পে আমরা দেখি নাই। রাজশাহীর চরাঞ্চল, রাজশাহীর নদী, রাজশাহীর চরাঞ্চলের মানুষ, তাদের জীবনযাত্রা আমার কাছে আমি খুব ভালো লেগেছে, আমি মুগ্ধ হয়ে দেখেছি। এবার আসি আরিফিন শুভ তুফান সিনেমায় আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি রিলের একটি ছবি। এই রিলটি নেওয়া হয়েছে গোলাম সাহারার রুবেলের ওয়াল থেকে, যেই ওয়াল সে আবার সেখানে ট্যাগ করেছেন তাহসিন রহমানকে। এখন কথা হচ্ছে তাহসিন রহমানকে আর গোলাম সাহারার রুবেলকে। গোলাম সাহারার রুবেল একজন সিনেমাটোগ্রাফার, একজন ক্যামেরাম্যান, তাহসিন রহমান একজন ক্যামেরাম্যান। তাহসিন রহমান কাজ করছেন তুফান সিনেমায় শাকিব খানের, গোলাম সারাওয়ার করছেন না। গোলাম সারাওয়ার আর তাহসিন রহমান একই প্রজেক্টে কাজ করেছিলেন। তাহসিন রহমান ছিলেন এক ক্যামেরায়, গোলাম সারাওয়ার ছিলেন এক ক্যামেরায়। সেই দুই ক্যামেরার কাজ নিয়ে অন্য একজন একটি ভিডিও করেছেন। সেই ভিডিও রিলটি গোলাম সারাওয়ার রুবেল তার ফেসবুকে পোস্ট করেছে, সেটিতে ট্যাগ করেছে তাহসিন রহমানকে। স্বভাবতই তাহসিন রহমান এখন আছেন তুফান সিনেমার সেটে, তো অনেকেই ধরে নিচ্ছেন যে এটা তুফানের সেট থেকে নেয়া। অনেকে কনফার্ম করে বলছেন যে এটি তুফানের সেট, এবং যাকে দেখা যাচ্ছে স্ক্রিনে সে আরিফিন শুভ। আমি একটু পর্যালোচনা করলাম, আমি একটু জাজ করলাম, দেখলাম যে তুফান সিনেমায় যদি আরিফিন শুভই থাকতো, এই সিনেমার কোনো কলাকুশলীতে আমি রায়হান রাফির টিমের কাউরে দেখি নাই। ইভেন ডিরেক্টর হিসেবে রায়হান রাফিকেও দেখি নাই। কোন এক পর্যায়ে গোল টুপি মাথা একটা রাউন্ড ক্যাপওয়ালা এক লোককে দেখা যাচ্ছে, তাকে মনে হয়েছে আবার যে এডি টিমের বা ডিরেক্টর টিমের একজন সদস্য। কিন্তু রায়হান রাফির সঙ্গে যেহেতু আমি অনেকদিন যাবৎ কাজ করি, দীর্ঘদিন যাবৎ কাজ করি, তার অনেক প্রজেক্ট আমি অভিনয় করেছি, তার এই টিম দেখে আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে এটি তুফান সিনেমার কোনো একটি অংশ। আর তুফান সিনেমার একটি অ্যাকশন দৃশ্য হবে, একটি এত 10-12 কোটি টাকার একটি সিনেমার অ্যাকশন দৃশ্য হবে, সেই দৃশ্যে এত ছোট আয়োজন থাকবে না, এত অল্প সংখ্যক লোকজন থাকবে না। সবকিছু মিলিয়ে আমার বিচারে এটি হতে পারে আরিফিন শুভ, তাতে আমি দ্বিধাবোধ করছি না। আরিফিন শুভর মতোই লাগছে বেয়ার্ডেড অবস্থায়, সেটাতে আমার কোনো সন্দেহ নেই, হতে পারে সে আরিফিন শুভ। কিন্তু এটি যে তুফানের সেট না, সেটিতে আমি নিশ্চিত। তুফান সিনেমায় আরিফিন শুভ থাকলে তুফান সিনেমা নিয়ে আরিফিন শুভর একটা আলাদা প্রচার প্রপাগান্ডা থাকবে, এটা অনেকে মনে করছেন। কিন্তু রায়হান রাফি যদি চান যে এটা নিয়ে আরিফিন শুভর পক্ষ থেকে কোন রকম যেন প্রপাগান্ডা না হয়, তাহলে সে চুপই থাকবেন। ওই জায়গা থেকে অনেকের মনে হইতে পারে হ্যাঁ এটি তুফান সিনেমারই, কিন্তু যে সেট এখানে দেখানো হয়েছে সেই সেট কি 90 দশকের সেটের সাথে মেলে? যে রাস্তাঘাট ওখানে দেখানো হচ্ছে সেই রাস্তা কি 90 দশকের রাস্তার সঙ্গে মেলে? সর্বোপরি চারিপাশের পারিপার্শ্বিকতা সবকিছু মিলিয়ে কোনোভাবেই এটি তুফানের সেট না। আরো একটি জায়গা থেকে আমি ইনফরমেশন পেলাম, আরো একটি চ্যানেল থেকে, সেখানে বলা হচ্ছে যে এটি অন্য একটা কাজের রিল, সেটি অনেকদিন পরে গোলাম সারোয়ার পোস্ট করেছেন তাহসিন রহমানকে ট্যাগ করে, যার কারণে অনেকের মনে হচ্ছে যে এটি তুফান সিনেমার সেট থেকে হতে পারে। মনে হওয়াটা স্বাভাবিক, কারণ তুফান সিনেমার যে হাইপ উঠেছে সেই হাইপে অনেকেরই এটা মনে হওয়া স্বাভাবিক কিছু না।
এবার আসি হিমেল আশরাফের এই ছবিটার দিকে। হিমেল আশরাফের এই ছবিটা কার সঙ্গে আপনারা একটু খেয়াল করেন। রিসেন্টলি আমির খানের ওয়াইফ একটি সিনেমা বানিয়েছেন লাপাতা লেডিস। সেই লাপাতা লেডিজের যে রাইটার বিপ্লব গোস্বামী, তার সঙ্গে হিমেল আশরাফকে দেখা যাচ্ছে। হিমেল আশরাফ একটা স্ট্যাটাস দিয়েছেন, তার সঙ্গে ছবি তুলে সে এখন কলকাতায়। সাথে আছে লাপাতা লেডিজের পোস্টার। লাপাতা লেডিজের সাথে পটু সিনেমার একটা ভালো কানেকশন খুঁজে পাচ্ছি আমি। কি সেটা বলছি। লাপাতা লেডিজ এমন একটি সিনেমা যেখানে কোনো ক্যারেক্টারই প্রতিষ্ঠিত ক্যারেক্টার না, কিন্তু সিনেমাটি দারুণভাবে আলোচিত হয়েছে, দারুণভাবে দর্শকের কাছে সমাদৃত হয়েছে। কারণ এই সিনেমায়, লাপাতা লেডিজের এই সিনেমায় আমির খানের স্ত্রী যে ডিরেকশন দিয়েছেন, তিনি কাস্টিং এ কোন রকম কার্পণ্য করেননি, কোন রকম ছাড় দেননি। শোনা যায় লাপাতা লেডিজের লিড রোলে আমির খানও স্ক্রিন টেস্ট দিয়েছিলেন। সে আমির খানের স্ক্রিন টেস্ট দেখে লাপাতা লেডিজের ডিরেক্টরের মনে হয়নি সেখানে আমির খান যায়, তাই আমির খানকে বাদ দিয়ে যাকে প্রয়োজন তাকেই নিয়েছেন। এরকম গল্প শোনা যাচ্ছে লাপাতা লেডিজকে নিয়ে। যাই হোক, এত কিছু এই কারণে বলছি, কারণ হিমেল আশরাফ কেন বিপ্লব গোস্বামীর সাথে? হতে পারে এটি একটি সৌজন্য সাক্ষাৎ, আবার হতে পারে হিমেল আশরাফ যে ধরনের গল্প পছন্দ করেন, যে ধরনের গল্প বলতে চান, সেই ধরনের রাইটার বিপ্লব গোস্বামী। আবার এটাও হতে পারে হিমেল আশরাফ বিপ্লব গোস্বামীর কাছে একটি গল্প চেয়েছেন, সেই জন্য একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে। হতে পারে আগামী রোজার ঈদে বা আগামী এর পরের কোরবানির ঈদে হিমেল আশরাফ বিপ্লব গোস্বামীর কোনো একটি গল্প নিয়ে কোনো একটি সিনেমা নিয়ে আসছেন, এবং সেটি হতে পারে শাকিব খান, হতে পারে নতুন কোনো শিল্পী, হতে পারে অনেক কিছুই। সেই হতে পারের উপর ভর করে যেটি মনে করছি সেটি হচ্ছে যে আরশাদ আদনান হিমেল আশরাফকে দিয়ে আরো একটি সিনেমা বানাতে পারে, এবং সেটি হতে পারে শাকিব খান। তাহলে আরশাদ আদনানের ঘর থেকে হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে আর একটা সিনেমা বানাচ্ছেন, আর রায়হান রাফি বানাচ্ছেন শাকিব খানকে নিয়ে পরের কোরবানির ঈদের জন্য আরেকটা ছবি। তাহলে মাঝখানে যে ছবিটি আসতেছে সেটি কাকে নিয়ে বানাচ্ছেন রায়হান রাফি? সেটি আফরান নিশোকে নিয়ে বানাচ্ছেন। যাই হোক, অনেক সম্ভাবনা, অনেক কিছু মনে হচ্ছে, অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু হতে পারে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, কি হতে পারে? কমেন্ট করে জানিয়ে দেবেন।